তোমার গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদেরকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেডেল গল্পটি শোনাব। তাহলে চলুন শুরু করা যাক আজকের উপস্থাপনা নিয়ে। আমার নাম সুশীল। আমি একজন স্কুল শিক্ষক। আমার বদলি হয়েছিল এক প্রত্যন্ত গ্রামে, যার নাম ছিল শ্যামপুর। গ্রামটি ছিল সবুজে ঘেরা, শান্ত, কিন্তু কেমন যেন একটা চাপা রহস্য আর বিষণ্ণতা লেগে থাকত তার বাতাসে। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো জমিদার বাড়ি, যা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামের মানুষের মুখে মুখে শোনা যেত সেই বাড়ির অলৌকিক গল্প। কেউ বলতো সেখানে নাকি এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়, আবার কেউ বলতো জমিদার বাড়ির গুপ্তধনের পাহারায় আছে এক প্রেতাত্মা। আমি এসব গল্পে বিশ্বাস করতাম না। আমার কাছে ওগুলো ছিল নিছকই কুসংস্কার। আমার থাকার জন্য গ্রামের প্রধান আমাকে জমিদার বাড়ির ঠিক উল্টো দিকের একটি ছোট কুটিরের ব্যবস্থা করে দিলেন। কুটিরটি ছিল পুরনো, কিন্তু বেশ পরিপাটি। জানালা দিয়ে জমিদার বাড়ির ভগ্নপ্রায় দালান দেখা যেত, যা রাতের বেলায় আরো ভৌতিক মনে হতো। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে আমি কুটিরের বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল জমিদার বাড়ির দিকে। দেখলাম একটি ছোট ছেলে, বয়স হয়তো 10-12 হবে, জমিদার বাড়ির উঠোনে খেলছে। ছেলেটির পরনে ছিল পুরনো ময়লা পোশাক, তার চুল ছিল এলোমেলো, আর চোখ দুটো ছিল অস্বাভাবিক রকম বড়। আমি অবাক হলাম, কারণ গ্রামের মানুষ জমিদার বাড়ির ত্রিসীমানায়ও যেত না। আমি ভাবলাম হয়তো কোনো গরিব ঘরের ছেলে ভুল করে সেখানে চলে গেছে। আমি ছেলেটিকে ডাকলাম, এই খোকা, এখানে কি করছিস? ওটা ভূতের বাড়ি, যাবি না ওখানে। ছেলেটি আমার দিকে তাকিয়ে একটু হাসলো, তারপর আবার খেলতে লাগলো। তার হাসিটা কেমন যেন অদ্ভুত ছিল, একটু শীতল, একটু উদাস। আমি ভাবলাম হয়তো আমার কথা শুনতে পাইনি। পরের দিনও আমি ছেলেটিকে জমিদার বাড়িতে খেলতে দেখলাম। এভাবে প্রায় প্রতিদিনই সে সেখানে আসতো। আমি তাকে বারণ করতাম, কিন্তু সে আমার কথা শুনতো না। একদিন আমি তাকে ধরে জিজ্ঞেস করলাম, তোর নাম কি রে, আর তুই রোজ এই ভূতের বাড়িতে খেলতে আসিস কেন? ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল, আমার নাম রতন, আর আমি এখানে খেলতে আসি কারণ আমার মেডেলটা এখানে পড়ে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মেডেল? কিসের মেডেল? রতন বলল, আমার স্কুলের মেডেল। আমি ক্লাসে ফার্স্ট হয়েছিলাম, কিন্তু মেডেলটা এখানে পড়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। আমি তার কথা শুনে হাসলাম। একটা ছোট ছেলের স্কুলের মেডেল জমিদার বাড়িতে পড়ে থাকবে, এটা কেমন কথা? আমি তাকে বললাম, চল আমি তোকে খুঁজে দিচ্ছি। আমি রতনের সাথে জমিদার বাড়ি ঢুকলাম। বাড়িটা ছিল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে, ধুলো আর মাকড়সার জালে ঢাকা ছিল সবকিছু। প্রতিটি ঘরেই কেমন যেন একটা পুরনো পচা গন্ধ। রতন আমাকে দোতলায় নিয়ে গেল। একটি ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে এসে বলল, এই ঘরেই ছিল মেডেলটা। আমি ঘরের ভিতরে ঢুকলাম। ঘরটি ছিল আরো অন্ধকার। আমি টর্চ জ্বালালাম। দেখলাম ঘরের এক কোণে একটি পুরনো কাঠের সিন্দুক পড়ে আছে। সিন্দুকের ঢাকনা খোলা ছিল। রতন সিন্দুকের দিকে ইশারা করে বলল, ওখানেই ছিল মেডেলটা। আমি সিন্দুকের ভিতরে উঁকি দিলাম। সিন্দুকের ভিতরে কিছুই ছিল না, শুধু কিছু পুরনো কাগজপত্র আর একটা জং ধরা লোহার টুকরো। আমি রতনকে বললাম, এখানে তো কিছুই নেই রে। রতন আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। তার হাসিটা আবার আরো শীতল মনে হলো। সে বলল, আছে, আপনি দেখতে পাচ্ছেন না। আমার গা কেমন যেন ছমছম করে উঠল। আমি রতনকে বললাম, চ এখান থেকে বেরোই। আমি রতনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে আমি রতনকে জিজ্ঞেস করলাম, তুই কোন স্কুলে পড়িস রে, আর তোর বাবা মাই কোথায়? রতন আমার দিকে তাকিয়ে বলল, আমার স্কুল অনেক দূরে, আর আমার বাবা মা তারা আর নেই। তার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি তাকে বললাম, চল আমার বাড়িতে চল, তুই আমার সাথে থাকবি। রতন আমার দিকে তাকিয়ে হাসল, কিন্তু তার চোখে কেমন যেন একটা বিষণ্ণতা ছিল। সে আমার সাথে আমার কুটিরে এলো। সেই দিন থেকে রতন আমার সাথেই থাকত।
সে ছিল খুব শান্ত ছেলে। সে আমার সব কথা শুনত, কিন্তু তার চোখে সেই অদ্ভুত বিষণ্ণতা আর উদাস হাসি তার সব সময় লেগে থাকত। সে প্রায় জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকত, যেন কিছু খুঁজছে। আমি জিজ্ঞেস করতাম, কি দেখছিস রে রতন? সে শুধু হাসতো আর বলতো, মেডেলটা। একদিন রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, তখন হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি শুনতে পেলাম যেন কেউ আমার নাম ধরে ডাকছে। আমি চোখ খুললাম, দেখলাম রতন আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো দ্বন্দ্বকারে জ্বলজ্বল করছে, তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে রতন, এত রাতে জেগে আছিস কেন? রতন আমার দিকে তাকিয়ে হাসল। তার হাসিটা এবার আরো বীভৎস মনে হলো। সে বলল, আমার মেডেলটা পেয়েছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় পেলি? রতন তার হাত বাড়ালো। তার হাতে ছিল একটা পুরনো জংধারা লোহার মেডেল। মেডেলটার উপরে লেখা ছিল, শ্রেষ্ঠ ছাত্র রতন কুমার দাস, 1920। আমি মেডেলটা দেখে চমকে উঠলাম। 1920? 50 বছর আগের কথা! আমার মনে পড়ল, গ্রামের মানুষ বলতো এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন রতন কুমার দাস। তিনি ছিলেন খুব মেধাবী ছাত্র, কিন্তু অল্প বয়সী এক রহস্যজনক রোগে মারা যান। তার মৃত্যুর পর থেকেই এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমার গা শিউরে উঠল। আমি বুঝতে পারলাম রতন একজন মানুষ নয়, সে একটা আত্মা, সেই জমিদার বাড়ির অভিশপ্ত আত্মা, যে তার মেডেলের খোঁজে এখনও এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আমি ভয় চিৎকার করে উঠলাম। রতন আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তার হাসিটা আবার আরো বিকট মনে হলো। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখ দুটো যেন আমাকে গ্রাস করতে চাইছিল। আমি বিছানা থেকে লাফিয়ে উঠলাম এবং দৌড়াতে শুরু করলাম। আমি কুটির থেকে বেরিয়ে এসে অন্ধকারের মধ্যে ছুটতে লাগলাম। আমি আর শ্যামপুর গ্রামে এক মুহূর্তও থাকতে চাইলাম না। সেই রাত থেকে আমি আর শ্যামপুর গ্রামে কখনো ফিরে যাইনি। কিন্তু আজও যখন আমি একা থাকি, তখন আমার কানের রতনের সেই বীভৎস হাসি আর তার কণ্ঠস্বর ভেসে আসে, আমার মেডেলটা পেয়েছি। আর আমার চোখের সামনে ভেসে ওঠে সেই পুরনো জং ধরা মেডেলটা, যা অভিশপ্ত আত্মার স্মৃতি বহন করে।